দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক কবি হাসান হাফিজ। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ছাত্র জনতার অভ্যুত্থান, ৭০ মামলার তদন্তে অগ্রগতি, প্রতিবেদন দিতে 4 চ্যালেঞ্জ। নিন্দা, ক্ষোভ, প্রতিবাদ, শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লালচাঁদকে। কালের কণ্ঠ, ভর্তিযুদ্ধ এবার আরও তীব্র, মেধার চর্চা করাই আমাদের মূল লক্ষ্য, জামায়াতের সঙ্গে জোট হবে না বিএনপির, সালাউদ্দিন বলেছেন। দৈনিক যুগান্তর, বিএনপির চাঁদার বলি ব্যবসায়ী সোহাগ, না ভোটসহ বড় সংস্কার, শুল্কের ন্যায্যতা চায় বাংলাদেশ, ইউএসটিআর-এর সঙ্গে বৈঠক। দৈনিক সমকাল, রামদাহাতে আলোচনায় এসে দুর্বৃত্তের গুলিতে খুন, খুলনায় আরেক নৃশংসতা, প্রধান উপদেষ্টা নিয়োগে 2 প্রস্তাব। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি, নিথর দেহ টেনে হিচড়ে চলে উন্মত্ততা। মানব জমিন, ৪,৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা, বিএনপিতে শৃঙ্খলা ভঙ্গ, ঝুলে গেল ওয়াশিংটন বৈঠক। আমাদের সময়ে সংস্কারের শর্তে প্রশ্নবিদ্ধ হতে পারে সরকারের নিরপেক্ষতা, মামলার পূর্ণাঙ্গ তদন্ত বাধাগ্রস্তের আশঙ্কা, ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধান। আমার দেশ, সাবেক 6 জেনারেলের বিরুদ্ধে তদন্তে দুদক। দেশ রূপান্তর, সৌর বিদ্যুতে আসার আলো, ন্যায্য শুল্ক হার চাইল বাংলাদেশ, ফরিদা পারভিনের খোঁজ নিলেন খালেদা জিয়া। খবরের কাগজ, জামায়াতের সঙ্গে জোটের সুযোগ নেই, এনসিপির জন্য দরজা খোলা, ইউএনবিকে সালাউদ্দিন। রাতের ভোটের জন্য পুরস্কৃত এখন আইসিটির বিচারক, ব্যবসায়িক দ্বন্দ্বে বীভৎস খুন। দৈনিক দিনকাল, শুল্ক আলোচনায় কিছু বিষয়ে একমত বাংলাদেশ যুক্তরাষ্ট্র। দৈনিক করতোয়া, সবাই শনাক্ত, 4 জন গ্রেপ্তার, পুরনো ঢাকায় হত্যার পর লাশ ঘিরে প্রকাশ্যে উল্লাস। দৈনিক জনকণ্ঠ, বোয়িং কিনে শুল্ক কমাতে চায় ঢাকা, মোদির জন্য আম পাঠিয়েছেন ডক্টর ইউনুস। কালবেলা শিরোনাম, ভালো ফলের পরও হোঁচট খাওয়ার ভয়, প্রকাশ্য নৃশংসতায় হতবাক সবাই। রূপালী বাংলাদেশ, তেজগাঁওয়ে আনিসুল হক সড়ক বদলেছিল, মজুদ ফুরাচ্ছে, জ্বালানি সংকটের সংখ্যায় দেশ। ইনকেলাব, ওয়াশিংটনে 2 দিন ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বৈঠক, বাতিল হচ্ছে অর্ডার। কোটা সংস্কার দাবিতে ছুটির দিনেও রাজপথে সরব শিক্ষার্থীরা। আপনি শিরোনাম শুনলেন। গত 2 দিন ধরে একটি আলোচনা, ঢাকার মিটফোর্ট এবং খুলনায় আবার একই সহিংসতা, শরীর থেতলে পিটিয়ে হত্যা করা হয় লালচাঁদকে, বাড়ির সামনে 9 গুলির পর রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়। এই যে লোমহর্ষক বর্ণনা পত্রপত্রিকায়, এবং বিএনপি বোধ করি তাদের যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। সারা দেশে 4,500 কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি, কিন্তু এই দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ কমছে না কেন? আসলে তো আমাদের রাজনৈতিক ব্যবস্থাটাই এমনই যে সেখানে ক্ষমতা, প্রতিপত্তি, হাকডাক, এগুলির যে একটা মোহ এবং মাদকতা, সেটার দিকে সবাই আকৃষ্ট। এবং বিএনপি তো দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে, লড়াই করেছে, এবং এই দলটার প্রতি মানুষের কি বলবো, প্রত্যাশাও অনেক, আকাশচুম্বী প্রত্যাশা। সেটার চাপও অত্যধিক বেশি, কিন্তু সামাল দিতে হচ্ছে। বিএনপি কিন্তু অনেকখানি পরিপক্কতা অর্জন করেছে, তারা বিচার চেয়েছে, কিন্তু শুধু বহিষ্কারই করেনি। মূল দায়িত্বটা কিন্তু সরকারকে দায়িত্ব নিতে হবে, পরিষ্কার কথা। এখানে আপনি যেটা বললেন সরকারের দায়িত্ব নিতে হবে, প্রকাশ্য দিবালোকে এরকমভাবে এক জায়গায় একটা খুন হলো, থেতলে দিল, মানুষ মারা যাচ্ছে, আহাজারি করছে, প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে আইন শৃঙ্খলা রক্ষা একটা বিভৎস পৈশাচিকতা। মানে আমরা যে কোথায় নেমে গেছি সেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আপনি এটা জুলাই মাস চলছে, জুলাই যোদ্ধারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, দীর্ঘ সংগ্রাম করেছে রাজনৈতিক দলগুলি,
তার ফলে কি এই বাংলাদেশ তো আমরা চাই নাই আসলে, তাই না? সেটা তো আরও অবনতি হয়েছে এবং এইটার পিছনে যে আমার মনে হয় অবশ্যই ষড়যন্ত্র আছে এবং একটা সিন্ডিকেট কাজ করছে। এই আপনি দেখেন এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এটার নিখুঁত ভিডিও করা হয়েছে। তো এইটা সরকারের এতগুলি গোয়েন্দা সংস্থা, তারপরে এতগুলি রাজনৈতিক দল, তারা প্রতিরোধ করলো না কেন? দুর্বৃত্তদেরকে তাদের তো পাহারা দিয়ে রাখতে হবে, পুলিশ দিয়ে তো ঘরে ঘরে সম্ভব না সব কিছু কন্ট্রোল করা। এখন উচিত হবে রাজনৈতিক দলগুলির যে প্রত্যেকটা জায়গায় তাদের দুর্বৃত্তদের চিহ্নিত করা এবং তাদেরকে প্রহরায় রাখা, কোনো কিছু করলে প্রতিরোধ করতে হবে। আসলে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আরও এই ধরনের ঘটনা ঘটবে, নির্বাচন যত ঘনিয়ে আসবে আপনি দেখবেন যে অনেক নাটকীয়, অনেক অকল্পনীয় ঘটনা ঘটছে। এগুলির পিছনে কিন্তু অন্তর্ঘাত আছে এবং একটা অস্থিতিশীলতা তৈরির একটা গোলা পানিতে মাছ শিকারের একটা চেষ্টা আছে এবং ষড়যন্ত্রটা দেশের মধ্যে হচ্ছে, দেশের বাইরেও হচ্ছে। ফলে এই সরকারকে ব্যর্থ করার জন্য কিন্তু বহু, আপনি জানেন, শতাধিক ঘটনা ঘটেছে। এখন এমন একটা জিনিস চালু হয়েছে বাংলাদেশের, মধ্যরাতের একটা সংস্কৃতি। সমস্ত আন্দোলন কিন্তু মধ্যরাত্রে এবং সব যমুনা ঘেরাও করো, তাই না? সচিবালয়ের ভিতরে ঢুকে যাও, অটো পাস দিয়ে দাও। তো এখন দেখেন শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে নেমেছিল, আলোচনা আসবো আমরা। হ্যাঁ, তো সামগ্রিক একটা পচন ধরেছে সবকিছুর মধ্যে। এখন এটার মধ্যে কিন্তু পথ কেটে আমাদের বেরোতে হবে। সেখানে প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে যে সংস্কারটা কিন্তু নির্দিষ্ট কয়েকটা সংবিধান কিংবা পুলিশে, প্রশাসনে, বিচার ব্যবস্থা এগুলি করলে হবে না। সব দিক দিয়ে আমাদের মানসিকতাটা বদলাতে হবে, পরিষ্কার। আপনি যেটা যথার্থই বলেছেন যে মানসিকতাটা বদলাতে হবে এবং ওই সহিংসতা আর দেখে নেবার যে প্রবণতা, একদল আরেক দলকে দেখে নেবার যে প্রবণতা, সেই প্রবণতা বোধ করি দূর হওয়া খুব জরুরি দরকার। আপনি সংস্কারের কথা বলছেন, এখন প্রশ্নটা উঠছে যে মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচনী একটা গাইডলাইন অলরেডি দিলেন এবং সেই অনুযায়ী আমরা প্রত্যাশা করছি হয় ফেব্রুয়ারিতে না হলে জুনে নির্বাচন হবে। হ্যাঁ, তো আমরা সেই আশা করছি। কিন্তু মাঠের রাজনীতিতে যে স্লোগানগুলো দেখছি বা যে কথাগুলো শোনা যাচ্ছে, যেমন এনসিপি বলছে সংস্কার এবং বিচার ছাড়া কোনো নির্বাচন আমরা মানি না। বিএনপি আবার আলাদাভাবে বলছে যে যদি সংস্কার প্রশ্নে নির্বাচন বিলম্বিত করা হয় সেটাও ঠিক হবে না। তাহলে এই যে টানা হেসরা, টানা টানি চলছে, সেই জায়গা থেকে বাস্তবতাটা কি বলে? আসলে ঐক্য ছাড়া কোনো রাস্তা নাই। সবাইকে ছাড় দিতে হবে, সহিষ্ণুতা দেখাতে হবে, সংযম দেখাতে হবে, দেশপ্রেমের পরিচয় দিতে হবে। আমরা যদি গো ধরে থাকি তাহলে তো ঐক্যটা প্রতিষ্ঠিত হবে না। সেটাতে কিন্তু পরাজিত শক্তি, যেটা ফ্যাসিস্ট শক্তি, তারাই কিন্তু লাভবান হবে, সুযোগটা তারা নেবে। ফলে এটা আমাদের বোঝা দরকার। ক্ষমতা ঠিক আছে, এখন পালাবদল হবে, 5 বছর পর পর ইয়ে হবে, ভোট নিতে হবে, তো সুযোগটা তো থাকছে, কিন্তু ভোটারদের কাছে যেতে হবে, তাদের মনটা জয় করতে হবে। এই ধরনের বিভৎস ঘটনা ঘটিয়ে একের পর এক ষড়যন্ত্র করে সেগুলি যদি আমরা না বুঝে যদি কেউ সেটার অংশগ্রহণকারী হয়ে যায় তাহলে তো সেটার পরিণতিটা খারাপ হবে। সেই জন্য সচেতনতা দরকার, খুব সচেতন থাকতে হবে। এবং আমি বলেছি যেটা প্রত্যেকটা রাজনৈতিক দলেরই উচিত যে তাদের দুর্বৃত্তদের চিহ্নিত করা এবং তাদেরকে প্রতিরোধ করা, তাদেরকে পাহারায় রাখা, পরিষ্কার কথা। এবং সরকার কিন্তু সেইভাবে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না, পরিষ্কার। যদিও সেনাবাহিনী মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের দেওয়া আছে, কিন্তু আমরা সেই তুলনায় একের পর এক মবের ঘটনা ঘটছে, খুবই দুঃখজনক। এগুলি পিছনে একটা মনে হয় কোনো একটা শক্তি এইটা একটা কাজ করছে। আপনি বারবার দেখবেন যে সব কিছু কিন্তু ভাইরাল হচ্ছে এবং একটা নির্দিষ্ট সময়ে সিন্ডিকেটেড একটা ঘটনা ঘটছে। আপনি ভাইরালের কথা বললেন, যেটা যে আমাদের দেশে এখন একটা মানসিকতা হয়ে গেছে, যেমন ধরেন কেউ কাউকে পেটাচ্ছে, তো আপনি ইচ্ছা করলে তাকে প্রতিরোধ করতে পারেন, না করে আমি ভাইরাল আমার জায়গার জন্য আমি সেটাকে খুব চমৎকারভাবে ভিডিও করছি এবং মানুষের মৃত্যু একেবারে নৃশংসভাবে দেখার মৃত্যুটাকে আমি ভাইরাল করছি, যাতে ভিডিও করছি, যাতে ভাইরাল করতে পারি। সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে প্রচন্ড ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। আপনি লাইভে এসে আপনি আত্মহত্যার ঘোষণা দিচ্ছেন, এগুলি তো খারাপ জিনিসটা কিন্তু ছড়ায় বেশি। কথা আছে যে স্বাস্থ্য সংক্রামক না, ব্যাধিটাই হইল সংক্রামক। খারাপ জিনিসটা কিন্তু দ্রুত ছড়ায়, ফলে একটা মানে বাহাদুরি দেখানোর একটা ব্যাপার থাকে যে আমি একটু ক্যামেরায় আসলাম, লোকে আমার ইয়ে করলো, একটা বাহবা পাওয়ার জন্য হিতাহিত জ্ঞানটা তখন থাকে না। এবং এটা তরুণদের মধ্যে দ্রুত সংক্রমিত হয়, কারণ তাদেরকে ভালো মন্দ বোঝার ক্ষমতাটা তাদের এখনও পর্যন্ত হয় নাই। সেই জন্য তারা এটা শনাক্ত করতে পারেন কোনটা ভালো কোনটা মন্দ। এবং আমাদের গার্জেনদের দায়িত্বই
বেশি এখানে। তাদেরকে দোষারোপ না করে আমরা সেইভাবে আমাদের নতুন প্রজন্মকে গড়ে তুলতে পারছি না, মূল্যবোধের শিক্ষাটা, নৈতিক শিক্ষাটা সেইভাবে দিতে পারছি না। আমরাও ব্যস্ত থাকছি, মোবাইল হাতে তুলে দিচ্ছি শিশুর হাতে। আপনি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত মোবাইল অ্যালাউড না। আমরা তো একটা তুলে দিয়ে একটা বাহাদুরি স্মার্টফোন। আমরা শুধু এইটাই না, একই ফ্যামিলিতে হয়তো কথাবার্তা হচ্ছে, মা মোবাইল টিপছে, বাচ্চা মোবাইল টিপছে, বাবা মোবাইল টিপছে, মোবাইল জেনারেশন হয়ে গেছে। আপনি যেহেতু প্রসঙ্গ উঠলো, আমি আপনাকে একটু জাস্ট প্রসঙ্গটা আলোচনা করতে চাই। দেখবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এখন আমরা কোনো কিছু আর লুকোছাপা করা যায় না। একটি বাচ্চা, তার বাচ্চাই বলি, তার বয়স কত, এসএসসি বা পড়েন, 19 বছর বয়স, তার যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হলো, সে বাবা মায়ের বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ অভিযোগ করে বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করালো। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি তার পক্ষে বিপক্ষে ন্যাক্কারজনক না ভাবে আলোচিত হচ্ছে, এইটা সমাজকে তো খুব একটা বিব্রতকর অবস্থা, ভালো বার্তা দেবে না কোনোভাবেই না। এটা কোনো সুস্থতার লক্ষণ না। সমাজটা একটা অসুস্থ হয়ে গেছে, একটা বিকৃত গলিত সংস্কৃতির চর্চা আমরা করছি। এটার থেকে রক্ষা পেতে হবে। এখানে আমাদের সুশীলরাও সেভাবে ভূমিকা পালন করছে না। সবকিছুর মূলে হচ্ছে আপনার একটা সুস্থ রাজনীতি, একটা স্থিতিশীলতা। এবং আমি দেখলাম এই কিশোরীর পক্ষেও আইনজীবী আছেন, বাবা মার পক্ষেও আইনজীবী আছেন, এবং সেটা একটা মুখরোচক, কি ওই যে ভাইরাল বলে, ভাইরাল মুখরোচক একটা ভাইরালের জায়গায় চলে গেছে। তো সেটা তো, এটা একটা ব্যাধি, আসলে ভাইরাল একটা ব্যাধির পর্যায়ে চলে গেছে। এটার চিকিৎসাটা দরকার, না হলে কিন্তু মানে মেয়েটি যা বলেছে, মেয়েটি তার বাবা মা সম্পর্কে যে শব্দ উচ্চারণ করেছে, এটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, মানে উচিত নয়, সেটা ভয়ঙ্কর এবং এটা সুস্থতার লক্ষণ না। বাবা মা চুপ করেছিলেন সেখানে। অনেক অনেক ধন্যবাদ। আমি জানি না সেই প্রিয় বাচ্চাটির পক্ষেও হয়তো নানা ধরনের কথাবার্তা থাকতে পারে, কিন্তু সেটা কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে উস্কে দিচ্ছে সেটা দেখার বিষয়। আমরা একটু ভর্তিযুদ্ধ নিয়ে কথা বলি। রেজাল্ট বেরোলো। বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের মধ্যে কি হয়, রেজাল্ট পাওয়া পর্যন্ত একটা আনন্দের মধ্যে থাকে, এই আমি জিপিএ 5 পেয়ে গেছি, বা একদম একটা মিষ্টি বিতরণ হয়ে যায়। এরপরে ভর্তি যুদ্ধটা শুরু হয়, আসল যুদ্ধটা শুরু হয়। এবার যেটা বলা হচ্ছে, কালের কণ্ঠের শিরোনাম, ভর্তি যুদ্ধ এবার আরো তীব্র। আবার এখানে বলা হচ্ছে খালি থাকবে 14.5 লাখ আসন। তাহলে তীব্র কেমন? খালি থাকবে কারণ তারা কোয়ালিফাই করতে পারবে না, মানে সেখানে ফাঁক ছিল, এটা বোঝা যাচ্ছে। এবং রেজাল্টের পার্সেন্টেজটা কমে এসছে, পাশের হারটা কমে এসছে, যেহেতু এইবার জেনুইন পরীক্ষা হয়েছে এবং কোনো গ্রেস দেওয়া হয় নাই। বলা হয়েছে যে সহানুভূতি নম্বর 79 পেলেও 1 নম্বর দিয়ে 80 দেওয়া হয় নাই। ফলে এটা একটা কয়েক বছর তো এরকম যাবে, কারণ এর আগে যেগুলি কৃত্রিমভাবেই হয়েছে। এবং আপনি নিজে শিক্ষাবিদে সাংবাদিকতা করেছেন কয়েক দশক, ফলে আপনি এটা জানেন কোনো সভ্য দেশে রেজাল্ট নিয়ে এত মাতামাতি নাই। এবং ছবি ছাপানো, এটা একটা গ্রাম্যতা, সেটার থেকে আমাদের মুক্ত হতে হবে। এবং একটা রেজাল্ট বেরোলে গিয়ে সরকার প্রধানের কাছে গিয়ে বাহবা এত বই নিয়ে, এইবার সেটা হয় নাই। এটা একটা ভালো, এটাও একটা সংস্কার। এবং আরেকটা প্রসঙ্গক্রমে বলি, এটার একটা কৌতুকও বেরিয়ে গেছে যে আমাদের দেশে পরীক্ষার রেজাল্ট বেরোলে শুধু মেয়েদের ছবি ছাপা হয়। তো একটি মাধ্যমে খবর দিয়েছে এইবার কোনো বোর্ডেই ছাত্ররা পাস করেনি, তার মানে ছাত্রদের কোনো ছবি থাকে, মেয়েদের ছবি থাকে বেশি। হ্যাঁ, এবং মেয়েরা ভালো করে, সেটাও সত্য কথা। কারণ মেয়েরা একটু সিরিয়াস বেশি, তাদের মাথা ঠান্ডা, তারা মানে ছেলেদের মতো তো দুর্বৃত্তায়ন তাদের মধ্যে কম, সেটা সেই কারণে রেজাল্টটা ভালো করে। ওই যে দুর্বৃত্তায়ন কম, মেয়েরা ভালো করছে, এটা খুব পজিটিভ। কিন্তু ওই যে ইংরেজি আর অঙ্ক, এই উপসর্গ থেকে তো আমরা বেরোতে পারছি না। সেইটাই যে এই ভীতিটা ছোটবেলার থেকে সেভাবে গণিত ভীতিটা দূর করতে হবে, ইংরেজি ভীতিটা। আমাদের তো ইংরেজি জানতে হবে। এই ভীতিটা দূর করবে কে? শিক্ষকরা তো, যারা শিক্ষকরা করবে, বাবা মাকেও সচেতন হতে হবে সেভাবে, তাই না? আমরা চাই যে সন্তানের উপরে এত চাপ সৃষ্টি করি যে ফার্স্ট হতেই হবে, সেটা তো ভুল। জীবনে সাকসেসফুল হলো কিনা সেটাই হলো আসল, তাই না? ভালো মতো মানুষ হলো কিনা, মানবিক মানুষ হলো কিনা, আলোকিত মানুষ হলো কিনা, সেটাই হলো মূল জিনিস। রেজাল্ট বার হয়ে তো আমাদের সময়ে যে আগে তো যে ফার্স্ট হতো বোর্ডে তাদের ছবি দিয়ে কি হতে চায়, আমার সময় মনে আছে, আমি যখন ঢাকা কলেজে এসে ভর্তি হলাম, তাকে যে ফার্স্ট হয়েছিল এসএসসিতে, তাকে, সে আমার ক্লাসমেটই, তাকে দেখেছি দূর থেকে, সমীহের চোখে দেখেছি, সে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায়। কিন্তু জাতীয় জীবনে এই যে এত বছর পরে, 50 বছর পরে যদি বলি, তার কোনো খবরই নাই। তো সুতরাং বাস্তব জীবনে, কর্মজীবনে কে কতটা সাকসেসফুল হলো, কতটা মানবিক মানুষ হলো, কতটা আলোকিত মানুষ হলো, সেটাই হচ্ছে মূল বিবেচ্য বিষয়।
ফরিদা পারভীনকে নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনার সঙ্গে এর একবার কথা বলেছি। আজকে কথা বলার কারণটাই হলো যে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন সরকারকে যে তার জন্য উন্নত চিকিৎসা করা হয়। একটু আগেও তার স্বামী গাজী আব্দুল হাকিমের সঙ্গে দেখা হয়েছে আমাদের এই অনুষ্ঠানে আসার আগে। একটু অবস্থা ভালো, তবে ঝুঁকিমুক্ত নন উনি। আচ্ছা আচ্ছা। ওনাকে দ্রুত আমার মনে হয় পিজি হাসপাতালে নেওয়া দরকার, সেখানে ভালো চিকিৎসা হবে বলে মানে গাজী আব্দুল হাকিমও বললেন, আমিও সেটা মনে করি, কারণ সেখানে উন্নত চিকিৎসার ব্যবস্থা দিয়ে আছে। ইতিমধ্যে মেডিকেল বোর্ডও হয়েছে। আমরা চাইব যে শিল্পী আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন এবং আবার তাকে আমরা সেই প্রাণবন্ত রূপে দেখতে পাবো। আল্লাহর কাছে সেই প্রার্থনা করি এবং সবাই ঝাঁপিয়ে পড়েছে সহায়তার জন্য। যদিও পারিবারিক কিছুটা গোলমাল আছে, যাই হোক সেটা কোনো বিষয় না। সরকারও এটাতে নজর দিচ্ছে। বেগম খালেদা জিয়া খোঁজ খবর নিয়েছেন এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে দেখতে গেছেন কয়েকদিন আগে হসপিটালে। তো আমরা প্রার্থনা করব যে দ্রুত উনি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। শুল্ক কমানো নিয়ে মিটিং 3 দিন ব্যাপী হলো। সেই মিটিংটা জানা গেল যে মিটিং শেষ হয়েছে, সেইভাবে কোনো আলোচনা হয়নি, সেভাবে কোনো ফলদয় হয়নি। এটা আমাদের জন্য একটা বিশাল একটা আঘাত এবং মরার উপরে খাড়ার ঘা। আপনি জানেন যে দীর্ঘদিন মানে এই সরকার থাকায় একটা স্থায়ী সরকার নাই, বিনিয়োগ স্থবির হয়ে আছে, ব্যবসা বাণিজ্য প্রায় অচল, তারপরে আপনার কর্মসংস্থান হচ্ছে না, ছাঁটাই হয়েছে, কেউ বিনিয়োগ করতে চাচ্ছে না একটা রাজনৈতিক সরকার না আসায়। সারা বিশ্বেও আমরা দ্রুত যত তাড়াতাড়ি পারি আমরা একটা নির্বাচিত সরকারের মধ্যে যেতে পারলে একটা স্থিতিশীলতা আসবে এবং একটা সুস্থিতি আমরা আশা করতে পারি তখন। না, সেটাই তো হয় যে মানুষ আশায় বাঁচে, কিন্তু সেখানেও অন্তরায় দেখা দিচ্ছে। এই যে অন্তর্ঘাত, ষড়যন্ত্র, এরকম হত্যা, সিন্ডিকেটেড ঘটনাবলী আপনি দেখবেন আরও ঘটবে। তার মধ্যেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যেন প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে দায়িত্বটা পালন করি, সচেতন থাকি। একদম এটাই সত্য কথা যে আমরা যেন যার যার জায়গা থেকে নিজেদের দায়িত্ব পালন করি। একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একজন মানুষের কথা খুব মনে পড়ছে। আনিসুল হক ঢাকার মেয়র ছিলেন। তিনি যখন ওই যে 7 রাস্তার মোড়ের রাস্তাটা পরিষ্কার করলেন, তখন মনে হলো হ্যাঁ এটাও করা যায়, এবং এই ট্রাক বন্দি একটা রাস্তা, সড়ক বন্ধ ছিল। কিন্তু তার মৃত্যুর পরে আবার সেই রাস্তা ট্রাকে ভরে গেছে, এবং আজকে রূপালী বাংলাদেশের যে খবরটি, তেজগাঁও আনিসুল হক সড়ক বদলেছিল। এখানে বলা হচ্ছে সড়ক ট্রাকমুক্ত হলেও এখন পুরো চেহারায় 5 আগস্টের আগে নিয়ন্ত্রণ ছিল আওয়ামী লীগের হাতে, বর্তমানে বিএনপির। কার্যকর পদক্ষেপ নিতে পারছে না উত্তর সিটি কর্পোরেশন। কেন ভাই? দুর্ভাগ্য যে আমরা আনিসুল হকের মতো একজন স্বপ্নিক, দূরদর্শী এবং ত্যাগী, অঙ্গীকারবদ্ধ, দেশপ্রেমিক এরকম একজন নগর পিতাকে আমরা পেয়েছিলাম, কিন্তু তা মানে দুর্ভাগ্য মৃত্যু এসে তাকে কেড়ে নিয়েছে। আমাদের দেশের ট্র্যাজেডিটা হচ্ছে যে ভালো কাজ যেটা আমরা এটার পারম্পর্য রক্ষা করি না। মানে দলীয় কারণে, নানান কারণে, স্বার্থের কারণে, গোষ্ঠীগত দ্বন্দ্বর কারণে সেটা নস্যাৎ হয়ে যায়। সেটা খুব দুঃখজনক। আমরা যেন ভালো কাজগুলির কন্টিনিউইটি আমরা রক্ষা করি, তাহলে আমাদের জাতির সামনে একটা ভালো সম্ভাবনা তৈরি হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম 7 রাস্তার সেই ট্রাক স্ট্যান্ড, সেই রাস্তাটি সুন্দর রাস্তা হয়েছিল, কিন্তু এখন অসুন্দর বসবাস করছে সেই রাস্তায়। কেন? ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।